নমস্কার। জ্ঞানেশ্বরী কমার্স কোচিং ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের কারবার সমীক্ষা বিজনেস স্টাডির থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার প্রকৃতি ও তাৎপর্য, নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, সেই বিষয়ে একটু আলোচনা করব। প্রথমেই ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু অতীত সংক্রান্ত বিষয়বস্তু জানতে হয়। প্রথমত, ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা আজকের কোনো অভিনব বিষয়বস্তু নয়, যেটাকে নিয়ে আজকে সমস্ত ক্ষেত্রে তার প্রয়োগ, তার বিকাশ, তার সমৃদ্ধি ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেই জন্য ব্যবস্থাপনা যে একটি আধুনিক বিষয়বস্তু তা নয়। ব্যবস্থাপনা অত্যন্ত প্রাচীন একটা বিষয়বস্তু, যে বিষয়বস্তুটা একটা সময় সমাজ গঠন করেছে। সেই জন্যেই ব্যবস্থাপনার ধারণায় বলছে দলবদ্ধ সমাজই ব্যবস্থাপনার জন্ম দিয়েছে। মানুষ যখন যাযাবর জীবন থেকে আস্তে আস্তে কারবার স্থাপন করেছে, ঠিক তেমনই ধীরে ধীরে যখন দলগতভাবে থাকতে শুরু করলো, একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে সমাজ গঠন করলো, তখনই কোথাও গিয়ে পরিচালনার একটা মাধ্যম তৈরি হয়েছিল, যেটাকে আমরা খুব সহজেই বলতে পারি ব্যবস্থাপনা, যেটা অতীতেই অনেক আগেই ঘটে গেছে। সেই জন্য বলছে এর মাধ্যমেই বোঝা যায় ব্যবস্থাপনার জন্ম অতীতে। তাই খুব সহজেই বলা যায় যে ব্যবস্থাপনা একটি অতীত দৃষ্টান্ত। কি বলছে? যাযাবর জীবন ছেড়ে মানুষ একে অপরের উপর নির্ভরশীল হয়ে ওঠা, দলগত পরিচালনার মাধ্যমে সমাজ গড়ে ওঠা, সবটাই অতীতের দৃষ্টান্ত। তাহলে অতীতে মানুষ একটা যাযাবর জীবন থেকে সভ্যতার স্তরে বিকাশের দিকে এগিয়ে গেছে, সমাজ গঠন করেছে, পরিচালনগত ক্ষমতা তাদের মধ্যে অন্তর্নিহিত হয়েছে। ফলে এই সবটাই একটা অতীত সংক্রান্ত দৃষ্টান্ত। তারপর অতীতে শুধুমাত্র এই বিষয়কে ব্যবস্থাপনা বলে আখ্যা দেওয়া হয়। সত্যিই তাই। এই তখনের পরিচালন ক্ষেত্রটাও ছিল অত্যন্ত সুষ্ঠু। শুধুমাত্র আধুনিকীকরণ ছিল না, তখন সদ্য ব্যবস্থাপনার জন্ম হচ্ছে, শুরু হচ্ছে, জন্মলগ্ন ব্যবস্থাপনা। ধীরে ধীরে ব্যবস্থাপনা পরিচালন ক্ষেত্র হিসাবে কাজে লাগছে। সেই জন্য ব্যবস্থাপনাকে তখন ব্যবস্থাপনা হিসেবে আখ্যা দেওয়া হয়নি, শুধু পরিচালন ক্ষেত্র হিসাবে সেটা পরিচালনা করা হতো সমাজে। কি বলছে? অতীতে ব্যবস্থাপনা বিষয়টির নাম ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে? যেটাকে কিন্তু সহজভাবেই বলা যায় যে সেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ঠিক আছে? মানুষকে পরিচালনা করার একটা ক্ষেত্র ছিল। যেমন খুব সহজেই উদাহরণ, যখন সমাজ গঠন হচ্ছে, সমাজের একজন কর্তৃত্ব বা হেডশিপ একজনের উপরে ছিল, প্রধান। সেই প্রধানের নিয়ম নীতি শৃঙ্খলা মেনে গোটা গ্রাম বা সমাজ পরিচালনা করা হতো। সমাজ তার দিকে তাকিয়ে নিজেদের দৈনন্দিন জীবনযাপন করত। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত কোনো একটা অংশের মানুষ ওই প্রধানের কথা অনুযায়ী কেউ শিকার করতে যাচ্ছে, কেউ কাঠ সংগ্রহ করতে যাচ্ছে, কেউ সামাজিক কাজে দায়বদ্ধ হয়ে সেখানে কাজকর্ম সম্পাদন করছে, কেউ ঘরের কাজকর্ম করছে। এইভাবে বিভিন্ন কাজের ভাগ করে দিত ওই প্রধান, দায়িত্ব দিত। সেটাকেই খুব সহজে অতীতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ট্রিট করা হতো। ঠিক আছে? যেই মানুষকে পরিচালনা করা, যেটাকে আরো ধীরে 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 মানুষ যখন উন্নত স্তরে এসছে, সরকারি প্রশাসন, প্রশাসনিক স্তরটার ব্যাপারটা এসছে, যে কোনো একজন হ্যান্ডেল করবে ওই সমাজটাকে, কোনো একজন পরিচালনা করবে ওই সমাজটাকে। এই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপর ব্যবস্থাপনার জন্ম যে অতীতে, সেটা আমরা খুব সহজভাবেই বুঝতে পারি অতীতের ঐতিহ্যবাহী কিছু নিদর্শনকে দেখে। যেমন চীনের প্রাচীর, তাজমহল, অজন্তা গুহাচিত্র প্রভৃতি ঐতিহাসিক নিদর্শন,
যা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার উদাহরণ ছাড়া আর কিছুই না। কারণ যদি ঠিকমতো ভাবে পরিচালনা করা না হতো, উপযুক্ত জায়গায় উপযুক্ত কর্মী নিয়োগ না হতো, তাহলে তাজমহলের মতো একটি সারা বিশ্বের ৭ম আশ্চর্যের একটি আশ্চর্য তৈরি হতো না। কোথাও গিয়ে যে যেখানে যে ব্যাপারে পারদর্শী, সেখানে তাকে সেই অংশে কাজে লাগিয়ে এই তাজমহলের মতো একটি ৭ম আশ্চর্যের আশ্চর্য স্থাপন হয়েছে, যা একটা ব্যবস্থাপনা ছাড়া আর কিছুই না। তাহলে খুব সহজভাবেই বোঝা যায় ব্যবস্থাপনা যদি বলো এখনের কোনো নতুন দৃষ্টান্ত নয়। হ্যাঁ, এটা ঠিক যে ব্যবস্থাপনা দিন দিন তার রূপগত পরিবর্তন ঘটিয়ে আরো আধুনিকীকরণ হয়েছে, আমাদের সামনে এসছে, সেটা আমরা গ্রহণ করেছি, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করছি এবং আরো এগিয়ে যাচ্ছি। এই হলো সাধারণ অর্থে ব্যবস্থাপনার সংক্ষিপ্ত ধারণা। আশা করি তোমাদের সকলেই বুঝতে পেরেছো। নেক্সট, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো। নেক্সট আমরা যাচ্ছি ব্যবস্থাপনার অর্থ বা মিনিং। ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট শব্দটাকে যদি ৩টে খণ্ডে ভাগ করা যায়, প্রথম খণ্ড হচ্ছে ম্যানেজ, নেক্সট হচ্ছে মেন অ্যান্ড নেক্সট অংশ হচ্ছে টি। খুব সহজভাবে বোঝো। ম্যানেজ আমরা খুব ভালোভাবেই জানি যে ম্যানেজ করা, পরিচালনা করা, ম্যানেজ করা। তোমাদের বন্ধুরা স্কুলে গেছো, টিফিন খেতে বসেছো, ৫ জন বসে আছো, মা ২টো পরোটা দিয়েছে। ওই ২টো পরোটাকেই ৪ ভাগ করে, হাফ ভাগ করে বন্ধুদের মধ্যে ভাগ করে খেলে। এটাই হলো পরিচালনা। ওই অংশটাকে ভাগ করে খেয়ে নিলে তোমরা। ১ নম্বর। তারপরে কি বলছে মেন। কাকে পরিচালনা করলে তোমরা? মানুষকে। ওই পার্টিকুলার অংশ খাওয়ার জন্য পরিচালনা করলে কাকে? মানুষকে। তারপরে বলছে টি। টি ফর ট্যাক্টফুলি, মানে কৌশলগতভাবে। এইখানেই হচ্ছে কথা। ম্যানেজমেন্টের মেন অংশ বা সূত্র লুকিয়ে আছে এই ট্যাক্টফুলিতে। যে যত বেশি কৌশল অ্যাপ্লাই করতে পেরেছে, সে তত ভালো ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পেরেছে। কৌশলের দ্বারাই মানুষকে পরিচালনা করার অর্থই হলো ব্যবস্থাপনা, যা অতীত থেকে হয়ে আসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও আশা করি হবে। এই হচ্ছে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের সাধারণ অর্থ। ম্যানেজ, পরিচালনা করা। মেন, কাকে পরিচালনা করবে? মানুষকে। ট্যাক্টফুলি, কিভাবে পরিচালনা করবে? কৌশলের মাধ্যমে পরিচালনা করবে। তাই বলছে কৌশলের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলে। সেই প্রসঙ্গে লরেন্সে অ্যাপলে, ঠিক আছে, উনি বলেছেন ব্যবস্থাপনা হলো অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কলা কৌশল। অপরকে দিয়ে ঠিক কিভাবে তুমি কাজ করাবে, কাকে দিলে সেই কাজটা হবে, ঠিক আছে, সেই কৌশলগত প্রক্রিয়ার প্রয়োগটাই হচ্ছে ব্যবস্থাপনা সহজ অর্থে। খুব সহজভাবেই ব্যবস্থাপনার সংজ্ঞা বলছে ব্যবস্থাপনা হলো এমন একটি কৌশলগত প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের মানবিক সম্পদ ও বস্তুগত সম্পদের সমন্বয় করে ন্যূনতম কর্মপ্রয়োগের মাধ্যমে সর্বাধিক ফল অর্জনের পথ সুনিশ্চিত করে। আমরা খুব ভালোভাবেই জানি একটা প্রতিষ্ঠানের ২টি মূল্যবান সম্পদ হচ্ছে, একটা মানবিক সম্পদ আর একটা হচ্ছে বস্তুগত সম্পদ। ঠিক আছে? তুমি একটু আগেই আমরা ডিসকাস করে এলাম যে কাকে পরিচালনা করব? মানুষকে পরিচালনা করব, সেই মানব সম্পদ। আর মানুষ পরিচালনা করতে গেলে তার প্রতিষ্ঠানের অন্যতম একটি প্রধান উপাদান বা সম্পদ বস্তুগত সম্পদ। সেই বস্তুগত সম্পদের সম্পূর্ণ সমন্বয়ে কি হবে? ন্যূনতম কর্মপ্রয়োগ। ন্যূনতম কর্মপ্রয়োগ করে তুমি যখন সর্বাধিক ফল লাভ করতে পারবে, তখনই জানবে সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োগ তুমি করতে পেরেছো তোমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে। খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে ব্যবস্থাপনার সংজ্ঞাটা খুবই ইজি, তোমরা দেখে রাখবে, যথেষ্ট সহজ। এরপরে যে বিষয়টা আলোচনা করতে হয়, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়ের প্রবর্তক বা জন্মদাতা বা জনক যাকে বলা হয়, সেই বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার, ব্যবস্থাপনাবিদ হেনরি ফেয়ল,
তার জন্ম হয়েছিল ইস্তাম্বুল 29শে জুলাই 1841 এবং মৃত্যু হয়েছিল প্যারিসের 19শে নভেম্বর 1925। এই বিখ্যাত ব্যক্তি, যার সৃজনশীল চিন্তাভাবনা এবং বাস্তবিক প্রয়োগে ব্যবস্থাপনার এই নিদারুণ কৌশল আজকে গোটা বিশ্বের কাছে উপস্থাপিত হয়েছে, সেই মানুষটার অবদান যথার্থ এই পার্টিকুলার ম্যানেজমেন্ট বিষয়। পেশায় তিনি ছিলেন একজন ফরাসি খনি প্রকৌশলী, অর্থাৎ একজন খনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তিনি 1949 সালে বিখ্যাত বই জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে ইংরাজি অনুবাদ হিসাবে প্রকাশ পায়। যে বই তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি, জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে ইংরাজি অনুবাদিত বই, যে বইয়ের মধ্যে ফেয়ল প্রবর্তিত ব্যবস্থাপনার 14টি নীতি অন্তর্নিহিত আছে, যে 14টা নীতি সমগ্র বিশ্বে সমাদৃত, সেই নীতি এই বিখ্যাত ব্যক্তি হেনরি ফেয়ল আবিষ্কার করেন এবং এই বইয়ের মধ্যে অন্তর্নিহিত করেন, যা সমগ্র বিশ্বের ম্যানেজমেন্ট জগতের একটা শ্রেষ্ঠ কীর্তি। তিনি ছিলেন আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনিই হলেন আধুনিক ব্যবস্থাপনার জনক। এই প্রশ্নটা প্রত্যেকবার বেশিরভাগ ক্ষেত্রেই মডেল কোয়েশ্চেন পেপারে তোমরা পাবে এবং তোমরা পরীক্ষাতেও পেতে পারো যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে, বা আধুনিক ব্যবস্থাপনার আদি গুরু কাকে বলা হয়। ঠিক আছে, কনফ্লিক্ট হয়, খুব সমস্যা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, যেটা নিয়ে খুব কনফিউশনাল হয়। খুব সহজভাবে মাথায় রাখবে যে আধুনিক ব্যবস্থাপনার জনক অর্থাৎ আদি গুরু হলেন হেনরি ফেয়ল, এবং তাকে কি বলা হয়? প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রবর্তক। কেন প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রবর্তক বলা হয়? তখন ব্যবস্থাপনাটা ছিল প্রশাসনিক পর্যায়ের, শুধুমাত্র প্রশাসন কেন্দ্রিক ছিল, যখন তিনি ব্যবস্থাপনার এই তত্ত্ব আবিষ্কার করেছেন। সেই তত্ত্ব অনুযায়ী তখন প্রশাসনিক ব্যবস্থাপনা হিসাবে সেটাকে প্রয়োগ করা হয়। তাই তিনি প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রবর্তক। আজকে এই পর্যন্ত তোমাদের সাধারণ ব্যবস্থাপনা সম্পর্কিত ধারণা, ব্যবস্থাপনার অর্থ, মিনিং এবং ব্যবস্থাপনার সংজ্ঞা এবং ব্যবস্থাপনা বিষয়ক মতবাদের স্রষ্টা হেনরি ফেয়লের সংক্ষিপ্ত জীবনী তোমাদের মধ্যে আমি আলোচনা করলাম। কারোর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে পারো এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।